হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টারটা সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। তো জীববিদ্যার এই বিষয়টা বা এই ইউনিটটাতে আমরা সপুষ্পক উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের কি থাকবে, ফুল থাকবে, সেই সমস্ত উদ্ভিদের অঙ্গ সংস্থান অর্থাৎ মরফোলজি নিয়ে আমরা আলোচনা করব। তাদের পাতা, তাদের কাণ্ড, তাদের ফুল, তাদের মূল, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি এই চ্যাপ্টারটা পুরো জলের মতো সোজা হয়ে যাবে। তো ফার্স্টে আমরা কি বললাম, শুধুমাত্র আমরা দেখব শুধুমাত্র বহিস্থ গঠন। কি দেখব? শুধুমাত্র বহিস্থ গঠন। বহিস্থ গঠন মানে এনসিইআরটি পড়লে মরফোলজি, মরফোলজি শুধুমাত্র বহিস্থ গঠন দেখবে। এইবার এই বহিস্থ অংশের গঠনের ভিত্তিতে আমরা দুভাগে উদ্ভিদের বিভিন্ন ভাগগুলা বা বিভিন্ন অংশগুলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে শারীরবৃত্তীয় অংশ, শারীরবৃত্তীয় অংশ, একটা হবে শারীরবৃত্তীয় অংশ এবং অপরটা হবে কি জনন অংশ। শারীরবৃত্তীয় অংশ এবং অপরটা জনন অংশ। এক্সাক্টলি লিখে ভেজিটেটিভ পার্ট এবং এটাকে বলে রিপ্রোডাক্টিভ পার্ট। তো এই ভিডিও দেখলে শুধুমাত্র যে বোর্ড কভার হবে তা না, পুরো কম্পিটিটিভ যে এক্সাম গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি এনসিইআরটিটা সাথে সাথে নিয়ে চলি, তাই তো? তো শারীরবৃত্তীয় অংশ এবং জনন অংশ। শারীরবৃত্তীয় অংশের মধ্যে কি কি পড়বে? শারীরবৃত্তীয় অংশের মধ্যে পড়বে পাতা, কাণ্ড, মূল, এই সমস্ত কিসের উপরে পড়বে? ভেজিটেটিভ পার্টের মধ্যে পড়বে। বোঝা গেল? জনন অংশের মধ্যে কি পড়বে? জনন অংশের মধ্যে ফুল, ফল, বীজ, ফুল, ফল এবং বীজ, এগুলো পড়বে জনন অংশের মধ্যে। বোঝা গেল? আচ্ছা, এইবার এই শ্রেণীবিভাগটা তো আমরা অংশের ভিত্তিতে করলাম। এইবার আরেকটা শ্রেণীবিভাগ করা যায়, যে আরেকটা শ্রেণীবিভাগ কি হবে? আরেকটা শ্রেণীবিভাগ হবে যে মনে করো মাটির উপরে কারা আছে, মাটির উপরের অংশ এবং মাটির নিচের অংশ, তো এনসিইআরটি বলে মাটির উপরের অংশকে বলা হয় শুট, তাই তো, আর মাটির নিচের অংশকে বলা হয় রুট। তাহলে একটা গাছের মূল বাদ দিয়ে বাদ বাকি অংশকে বলা হয় শুট। বুঝা গেল? এই শুট বলে, আর নিচের অংশকে মূল বা রুট বলে। বুঝা গেল? আচ্ছা, এইবার মাটির নিচে কি কি থাকতে পারে? মাটির নিচের অংশকে বললাম যে মূল আর মূলরোম, মূল এবং মূলরোম। এই পুরো পার্টটাকে বলে রুট সিস্টেম। এবং মাটির ওপরে কি থাকে? কাণ্ড থাকবে, তাই তো, পাতা থাকবে, তাই তো, ফুল থাকবে, ফল থাকবে, এই সমস্তকে বলা হয় শুট সিস্টেম। এনসিইআরটি বলে শুট সিস্টেম। তোমার বাংলা বইও ক্লিয়ার হচ্ছে, সাথে সাথে কিন্তু এনসিইআরটিও ক্লিয়ার হচ্ছে। এইবার প্রথম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, তাই তো, এখানে বীজটাও নিয়ে নাও, যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মূল, তাই তো। তো এটাকে আমরা জানি কি বলবো? মূল, একদম বেসিক থেকে। এটাকে মূল, প্রধান মূল, এটা পাতা, তাই তো, এটা আমি ফুল শিখেছি, ফুল, তাই তো, এই পার্টটা হচ্ছে কাণ্ড। বুঝা গেল? আস্তে আস্তে এর ভিতরে আমরা আস্তে আস্তে দেখব। তো ফার্স্টেই তো এই বিষয়টা নোট করে নাও, কারো যদি কোথাও অসুবিধা হয় জিজ্ঞাসা করতে পারো, তাই তো। আর তার সাথে বলে রাখি যে এই ভিডিওটা আমি করছি তার কারণ
যারা আমার কাছে পড়ে তাদের কাছে এটা রিভিশন ভিডিও, এবং যারা নতুন আছো তাদের জন্য এটা একটা গিফট হিসেবে ভাবতে পারো, তাই তো। তো সবার জন্য এই ভিডিওটা একবারে ফ্রি, ইউটিউবে 1 শটে থাকবে বা 1-2টা পার্টে ভাগ করে দেবো, তাই তো। তো এখানে এইভাবে জীববিদ্যাটা পড়ানো হয়, শুধু তোতাপাখি তৈরি করার উদ্দেশ্য না, তাই তো। পড়লাম, মুখস্থ করলাম, চলে গেলাম, ব্যাপারটা বুঝলাম না, সেরকম করবো না। আমরা এক একটা বিষয়কে একদম পুরোপুরি বোঝার চেষ্টা করবো, বুঝলেন। আচ্ছা, এইবার আমরা মূলের পার্টটা নিয়ে একটু আলোচনা করি। তো এইটুকু হয়ে গেছে, মুছি, চলো। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল। আচ্ছা, মূল দেখো, মূলের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। পয়েন্ট করো মূল বা রুট। আচ্ছা, এইখানে এর বৈশিষ্ট্যটা কি হবে? মূলের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ মূল থেকে মূল সৃষ্টি হয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ মূল, ভ্রূণ মূল, যেটাকে এনসিইআরটি দেখবে লেখা আছে রেডিকেল। রেডিকেল মানে তো আমরা ভ্রূণ, ভ্রূণ মূল থেকে মূল সৃষ্টি হয়। তো এবার ভ্রূণ মূলটা কি জিনিস? মনে করো আমরা কোন একটা বীজ দিচ্ছি, এটা একটা বীজ, বীজে দেখবে একটা পার্ট নিচের দিকে যায়, অভিকর্ষ অনুকূলবর্তী, এটাকেই বলে হচ্ছে রেডিকেল বা ভ্রূণ মূল। ভ্রূণ মূল, এখান থেকে পরবর্তীতে মূলের সৃষ্টি হয়, বোঝা গেল। আচ্ছা, এবার 2 নাম্বার হচ্ছে এই যে মূল, এর মধ্যে পর্ব ও পর্ব মধ্য অনুপস্থিত। এবার পর্ব মধ্য কি? দেখো, কাণ্ডের ক্ষেত্রে যেখান থেকে পাতা সৃষ্টি হয়েছে বা অন্যান্য ব্রাঞ্চিং হয়েছে, সেই পার্টটাকে আমরা বলবো পর্ব। তাহলে এইটা একটা পর্ব, এটা কি পর্ব? পর্বত থেকে পাতা উৎপন্ন হয় অথবা ডালপালা উৎপন্ন হয়। আচ্ছা, এবং এইটাও পর্ব। আচ্ছা, পর্বকে ইংরেজিতে বলে নোড, NODE, নোড। এইবার দুইটা পর্বের যে মাঝখানের স্থান, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পর্ব মধ্য। এনসিইআরটি বলে ইন্টার নোড, দুটো পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় পর্ব মধ্য। এবার এই যে মূলের ক্ষেত্রে পর্ব নেই, পর্ব অনুপস্থিত। তো পর্ব না থাকলে পর্ব মধ্যও থাকবে না, তাহলে পর্ব মধ্য অনুপস্থিত, বোঝা গেল। 3 নাম্বারটা আমরা সবাই জানি, অভিকর্ষ অনুকূলবর্তী। অনুকূলবর্তী মানে তার দিকে, মূল কোন দিকে যাচ্ছে? অভিকর্ষের দিকে যাচ্ছে, সেজন্য অভিকর্ষ অনুকূলবর্তী। বেসিক পয়েন্ট এগুলো। তারপর কি? আলোক প্রতিকূলবর্তী। এগুলো আমরা ছোটবেলায় ক্লাস 10 পড়েছি। আলোক প্রতিকূলবর্তী, তার মানে এই যে মূল, সেটা আলোর বিপরীত দিকে যাচ্ছে। আলো তো উপরে আছে, তো আলো এখানে আছে, মূল এদিকে যাচ্ছে, তাহলে আলোর বিপরীত দিকে যাচ্ছে। অভিকর্ষ এখানে, মূল এদিকে যাচ্ছে, তাহলে অনুকূলবর্তী, বোঝা গেল। আচ্ছা, এইবার জলেরও কি হবে? জলের অনুকূলবর্তী। জল এখানে আছে, মূলের দিকে আসছে, জল এখানে আছে, মূলের দিকে আসছে, তাহলে অনুকূলবর্তী, বোঝা গেল। এবং 6 নাম্বার অসবুজ। কেন লিখলেন কথাটা? কারণ ক্লোরোফিল মূলে থাকে না সাধারণত, তাই তো। অসবুজ মাটির নিচের অংশ, সাধারণত অসবুজ মাটির নিচের অংশ। তো এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলো কিন্তু মূলের বৈশিষ্ট্য, বোঝা গেল। এইবার আমরা
মূলের প্রকারভেদ দেখব। মূল তো দেখলাম, আচ্ছা এবার মূলের প্রকারভেদ দেখব। মূলের প্রকারভেদ, মূলের প্রকারভেদ, মূলের প্রকারভেদ। মূলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তাই তো? মূলের প্রকারভেদে মূলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম, যেটাকে আমরা প্রধান মূল বা স্থানিক মূল বলি, প্রধান মূল বা স্থানিক মূল বলি, বোঝা গেল? যাকে এনসিইআরটিতে ট্যাপ রুট বা ইংরেজিতে ট্যাপ রুট বলা হয়, ট্যাপ রুট, বোঝা গেল? এবং আর এক প্রকার হচ্ছে অস্থানিক মূল, অস্থানিক মূল, যেটাকে অ্যাডভেন্টিশিয়াস রুট বলে, অ্যাডভেন্টিশিয়াস রুট বলে, বোঝা গেল? এইবার প্রধান মূল বা স্থানীয় মূল এবং অস্থানিক মূল, এদের মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখব। দেখো, প্রধান মূল বা স্থানিক মূল ব্যাপারটা কি, ভ্রূণ মূল থেকে যে মূল সৃষ্টি হবে, তাই তো? এটা কোথা থেকে সৃষ্টি হবে? ভ্রূণ মূল থেকে সৃষ্টি হবে, ভ্রূণ মূল থেকে সৃষ্ট। এই যে এই মূলটা, এটাই হচ্ছে প্রধান মূল বা স্থানিক মূল, এইটাই হচ্ছে স্থানিক মূল বা প্রধান মূল। এইবার অস্থানিক মূল কি? অস্থানিক মূল হচ্ছে ভ্রূণ মূল ছাড়া যদি অন্য কোথাও থেকে মূল সৃষ্টি হয়, ভ্রূণ মূল ব্যতীত অন্য কোন স্থান থেকে সৃষ্ট। ভ্রূণ মূল ছাড়া যদি অন্য কোথাও থেকে মূল সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি মূল? অস্থানিক মূল। এবার অস্থানিক মূলের উদাহরণ, স্যার পাথরকুচি পাতা। হ্যাঁ, পাথরকুচি পাতার কিনারা গুলায় দেখবা যে পত্রাশ্রয়ী মূল বলি, আমরা ক্লাস 10এও পড়ছি অস্থানিক মূল। সেই মূলগুলা কিন্তু অস্থানিক মূলের মধ্যে পড়ে। পাথর কুচি পাতা বা বিগনিয়ার পাতা দেখলেও কিন্তু সেটা আমরা দেখতে পাই কি অস্থানিক মূলের মধ্যে পড়ে। এটুকু বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা এই অস্থানিক মূল এর ভাগগুলো দেখব এবং প্রধান মূলের কিছু বৈশিষ্ট্য দেখব। বুঝা গেল? এতটুকু নোট করে নাও ফার্স্টে। বোঝা গেল? তাহলে বুঝছি। আচ্ছা, এইবার প্রথমে স্থানিক মূলের অঙ্গ সংস্থান, এই যে প্রধান মূল বা স্থানিক মূল এর অঙ্গ সংস্থান দেখব। পয়েন্ট করো, স্থানিক মূলের অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান। এবার আমরা স্থানিক মূলটাকে দেখব, এর কোন কোন অংশ কি কি কাজ, সেই অংশগুলো আমরা দেখব। স্থানিক মূল একদম ছবি সহকারে দেখব, তাহলে অসুবিধা হবে না। বোঝা গেল? আচ্ছা, প্রথমে ফার্স্ট পয়েন্ট আমরা দেখব মূলজ অঞ্চল, তাই তো, বা রুট ক্যাপ রিজন। মূলজ অঞ্চল যাকে বলা হয় রুট ক্যাপ রিজন। মনে করো এই মূলটা, তো এটা হচ্ছে স্থানিক মূল। এইখানে এই যে পার্টটা এখানে, এটাকে বলে মূলজ অঞ্চল। মূলজ অঞ্চল আমরা নিচের থেকে উপরের দিকে উঠবো। হ্যাঁ, মূলজ অঞ্চল। তো এই অঞ্চলের বৈশিষ্ট্য কিছু দেখব। কি বৈশিষ্ট্য? দেখো,
এই মূলজ অঞ্চল বা টুপির মতো অংশ, তাই তো, টুপির মতো অর্ধচন্দ্রাকৃতির অংশ কি করবে, এ থাকার ফলে কি হয়েছে, মূলের যে একদম অগ্রভাগটা সেটা কিন্তু প্রতিরক্ষা পাচ্ছে। তাহলে মূলের অগ্রভাগকে রক্ষা করা, মূলের অগ্রভাগকে রক্ষা করা এর কাজ। মূলের অগ্রভাগকে রক্ষা করছে রুট ক্যাপ রিজন। আচ্ছা, মিউসিলেজ ক্ষরণ করছে, মিউসিলেজ, মিউসিলেজ। এবার বলতে স্যার মিউসিলেজ কি? মিউসিলেজ এক প্রকার পিচ্ছিল রস, পিচ্ছিল রস মিউসিলেজ ক্ষরণ করে। যার ফলে কি হয় দেখো, একে তো প্রোটেকশন দিচ্ছে কে, রুট ক্যাপ রিজন, অপরদিকে একটা পিচ্ছিল রস করে যাচ্ছে এখান থেকে, যার ফলে মাটি ভেদ করা মূলের পক্ষে সহজ হচ্ছে। বুঝা গেল? 3 নম্বর বৈশিষ্ট্য কি পড়বো? 3 নম্বর বৈশিষ্ট্য পড়বো এই যে আকৃতিটি, আকৃতির টুপির মতো, আকৃতিটি টুপির মতো, টুপির মতো, সেজন্য এটাকে আমরা ক্যাপ বলছি, রুট ক্যাপ। বোঝা গেল? আচ্ছা, এইবার কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে না এই অঞ্চলটা অনুপস্থিত থাকবে, তো কোথায় কোথায় অনুপস্থিতি, কোথায় কোথায় দেখা যায় অনুপস্থিতি দেখা যায়, কোথায় কোথায় মূলত অঞ্চলটা অনুপস্থিত থাকে? কচুরি পানা, কচুরি পানা, কচুরি পানা, তাই তো। এবং আর কোথায়? টোটা পানা, লেমনা, টোটা পানা, লেমনা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, এই রুট ক্যাপ রিজন বা মূলজ অঞ্চলটা থাকবে না। বোঝা গেল? এদের জায়গায় এদের এদের মূলজ অঞ্চল থাকবে না, পরিবর্তে কি থাকবে? পরিবর্তে এদের মূলাধার, মূলাধার বা রুট পকেট থাকবে, রুট পকেট থাকবে। বোঝাতে পারছি আশা করি? কচুরি পানা, টোটা পানা এবং লেমনা, এই 3টা উদ্ভিদে কি থাকবে না, এদের এই মূলজ অঞ্চলটা থাকবে না, পরিবর্তে রুট পকেট থাকবে। তো এইটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটা পার্ট পড়লাম, এইবার এর পরের পার্টটা দেখবো কি আছে, তাই তো। আচ্ছা, এর পরের পার্টটাকে একটু বুঝেছো, এর পরের পার্টটাকে আমরা বলবো বিভাজন অঞ্চল। তাহলে এ নাম্বার দিলাম আমরা মূলজ অঞ্চল, এ নাম্বার দিলাম আমরা মূলজ অঞ্চল, বি নাম্বার দিব আমরা বিভাজন অঞ্চল। পয়েন্ট করো, বিভাজন অঞ্চল, বিভাজন অঞ্চল। বিভাজন অঞ্চলটা কোথায় হবে তাহলে স্যার? এর উপরের ভাগটা হবে বিভাজন অঞ্চল, এইখান থেকে বিভাজন অঞ্চল। এইবার কোষগুলি, এবার এইখানে তাহলে এর অঞ্চল বিভাগ বৈশিষ্ট্য আমরা দেখিনি কি হবে, কোষগুলি ছোট আকৃতি বিশিষ্ট হবে। প্রশ্ন কিন্তু আসে বিভাজন অঞ্চল থেকে, হ্যাঁ, ছোট আকৃতির কোষ উপস্থিত, ছোট আকৃতির কোষ উপস্থিত, তাই তো। আর কি থাকবে? আর এর যে কোষগুলো মনে করো ছোট ছোট কোষ আছে, ছোট 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 কোষ আছে, ছোট ছোট কোষ আছে, তাই তো, কোষগুলো অত্যন্ত ছোট ছোট। এবার তার সঙ্গে সঙ্গে ঘন সাইটোপ্লাজম উপস্থিত, ঘন সাইটোপ্লাজম উপস্থিত, ঘন সাইটোপ্লাজম উপস্থিত। বোঝা গেল? এবং এদের প্রাথমিক কোষ প্রাচীর থাকে, প্রাথমিক কোষ প্রাচীর থাকে, যাদেরকে আমি কোষ চ্যাপ্টারটা পড়িয়েছি তারা জানে যে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য, এটা নিয়ে ডিটেলসে একটা ক্লাস আমাদের অফলাইনে হয়ে গেছে, তো এটা নিয়ে আর বলছি না। প্রাথমিক কোষ প্রাচীর থাকে। আর কি হবে? আর এই যে নিউক্লিয়াস,
তাই তো, বৃহৎ নিউক্লিয়াস, বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষগুলাতে বৃহৎ নিউক্লিয়াস থাকে, তাই তো, কনসপিকুয়াস নিউক্লিয়াস, তাই তো, এনসিইআরটি লিখে কনসপিকুয়াস, কনসপিকুয়াস নিউক্লিয়াস, তাই তো, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, বোঝা গেল। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট, ভ্যাকুওল অনুপস্থিত, ভ্যাকুওল, এই জায়গাটা প্রশ্ন আসে, ভ্যাকুওল অনুপস্থিত। এইবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ভ্যাকুওল অনুপস্থিত, মনে করো ফার্স্ট সেমিস্টারে যেমন কোশ্চেন আসলো, ভ্যাকুওল অনুপস্থিত। অপশন এ মূলজ অঞ্চলে কোষে, অপশন বি উদ্ভিদ কোষে, অপশন সি বিভাজন অঞ্চলে, অপশন ডি এ ও বি উভয়। তো মূলজ অঞ্চলের যে কোষ, সেখানে দেখো এইটুকুতে আমরা জানতে পেরেছি যে ভ্যাকুওল কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তাই তো, উদ্ভিদ কোষের মেজরিটি পার্ট 70 থেকে 80% পার্ট কিন্তু ভ্যাকুওল দিয়ে জোড়া থাকে। তো উদ্ভিদ কোষে তো ভ্যাকুওল আছে, তাহলে ভ্যাকুওল অনুপস্থিত বলছি, এটা হবে না। মূলজ অঞ্চলের কোষে এটাও হবে না, এ ও বি উভয় এটাও হবে না, বিভাজন অঞ্চলে ভ্যাকুওল অনুপস্থিত। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেল। আচ্ছা, যদিও এখানে মনে করে এই অপশনটা একটু না দিয়ে যদি আমি অপশনটা মনে করো প্রাণী কোষ দিয়ে দিলাম, প্রাণী কোষ, তাহলে এটাও হবে না, বুঝা গেল। বিভাজন অঞ্চলে ভ্যাকুওল অনুপস্থিত, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এইবার তাহলে মূলত্র অঞ্চল হয়ে গেল, এই পার্টটাকে আমরা কি বলবো, বিভাজন অঞ্চল, বিভাজন অঞ্চল, দুটো অঞ্চল হলো। এইবার তৃতীয়, তৃতীয় হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, বুঝছে এটা। আচ্ছা, সি নাম্বার হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, সি নাম্বার পয়েন্ট করো, বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চলের বৈশিষ্ট্য কি হবে, বর্ধিষ্ণু অঞ্চলে কি হবে, কোষের আকার বৃদ্ধি পাবে, কোষের আকার বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পাবে এই অঞ্চলে, কোষের আকার বৃদ্ধি পাবে। বিভাজন অঞ্চলের ঠিক ওপরে, বিভাজন অঞ্চলের ঠিক ওপরে মনে করো এই পর্যন্ত, বিভাজন অঞ্চলের ঠিক ওপরে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটাকে আমরা বলবো বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে ফার্স্টে মূলজ অঞ্চল, বিভাজন অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, তারপরে মূলরম অঞ্চল, ডি নাম্বারে মূলরম, মূলরম অঞ্চল। পরে এগুলো ছোট ছোট। মূলরম অঞ্চল কি, মূলরম অঞ্চল থেকে মূলরম সৃষ্টি হয়, তাহলে মূলরম সৃষ্টি হয়, তার মানে এইখান থেকে মূলরম সৃষ্টি হবে। এই যে অঞ্চলটা, এখান থেকে কি সৃষ্টি হবে, এখান থেকে মূলরম সৃষ্টি হবে। এইটা কি অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে মূলরম অঞ্চল, মূলরম অঞ্চল, মূলরম অঞ্চল, বুঝা গেল। তারপরে যে অংশটা, এই যে পার্টটা, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চল মানে এখানে আর বিভাজন বিভাজন কিছু হবে না, স্থায়ী হয়ে গেছে ব্যাপারটা, পার্ট এই পোর্শন, কোষগুলো একদম স্থায়ী।
তাহলে এটা স্থায়ী অঞ্চল। তাহলে ই নাম্বারে কি পড়বো আমরা? স্থায়ী অঞ্চল। তো স্থায়ী অঞ্চলের ক্ষেত্রে কি হবে? কোষগুলোর কিন্তু বিভাজন ক্ষমতা হ্রাস পেয়েছে, কোষ বিভাজন ক্ষমতা থাকে না, কোষগুলো স্থায়ী কলায় পরিণত হবে এবং এই অঞ্চলটা সব থেকে বেশি স্থান নেয়, এই অঞ্চলটা সব থেকে বেশি স্থান নেয়। বুঝা গেল? আচ্ছা, এইবার এখানে আমার কিছু প্রশ্ন থাকবে। হ্যাঁ, প্রশ্নগুলো লিখি, কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই তো? কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা আমি সাথে সাথে করার চেষ্টা করি। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সবচেয়ে বড় অঞ্চল কোনটা? সবচেয়ে বড় অঞ্চল, সবচেয়ে বড় অঞ্চল, সবচেয়ে বড় অঞ্চল কোনটা? মনে রাখবে, সবচেয়ে বড় অঞ্চল স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চলটাই সবচেয়ে বড়। বৃদ্ধির জন্য দায়ী কোন অঞ্চল? এখন ডাইরেক্ট প্রশ্ন দিবে, বৃদ্ধির জন্য দায়ী অঞ্চল। এই যে মূলের বৃদ্ধির জন্য কোন অঞ্চল দায়ী? বর্ধিষ্ণু অঞ্চল দায়ী, বর্ধিষ্ণু অঞ্চল দায়ী। এগুলো এনপি স্টার, যেরকম এনপি স্টার বলছে। সবচেয়ে বড় অঞ্চল স্থায়ী অঞ্চল, বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। এই বর্ধিষ্ণু অঞ্চলের জন্য কিন্তু মূলটা বৃদ্ধি পাচ্ছে বা মূলটা বৃদ্ধির কারণ। এইবার একটি বহুযোজী মূলের উদাহরণ কেয়া গাছ। তো মনে রাখবে, একটি বহুযোজী মূলের উদাহরণ কেয়া গাছ। আচ্ছা, এইবার অস্থানিক মূল, এই পুরো পাঠটা আমরা কি নিয়ে পড়লাম? পুরো পাঠটা আমরা পড়লাম কিন্তু স্থানিক মূলের অঙ্গ সংস্থান। স্থানিক মূলের অঙ্গ সংস্থান একবার রিভাইজ করে দিই। স্থানিক মূলের অঙ্গ সংস্থানে আমরা ফার্স্টে পড়লাম মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চল, মূলত্র অঞ্চল আমরা কি পড়লাম? যে এখানে একটা টুপির মতো অংশ থাকে, তাই তো? এবং যার ফলে কি হয়, এটি মূলের অগ্রভাগকে রক্ষা করে এবং মিউসিলেট নামক একটা পিচ্ছিল রস ক্ষরণ করে, যার ফলে যে মূল সেটা মাটির ভেতরে সহজেই প্রবেশ করতে পারে। ঠিক তারপরে বিভাজন অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে কোষগুলি বিভাজন ক্ষমতা থাকে এবং ক্রমাগত বিভাজন হয়। বিভাজন অঞ্চলের পরবর্তীতে বর্ধিষ্ণু অঞ্চল, এই যে কোষগুলো বিভাজন হলো সেগুলো ধীরে ধীরে আকারে বৃদ্ধি পাবে, তো এটা বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চলের পরে আমরা পড়বো মূলরম অঞ্চল, যেখান থেকে মূলরম সৃষ্টি হয়। এটা তো মূল, এর থেকে মূলরম সৃষ্টি হবে, বোঝা গেল? তারপরে পড়বো স্থায়ী অঞ্চল, যেখানে কোষগুলির কোষ বিভাজন ক্ষমতা থাকবে না, বোঝা গেল? আকার নির্দিষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল, বোঝা গেল? এইবার কিছু এমপি স্টার কোশ্চেন দেখি। সবচেয়ে বড় অঞ্চল কাকে বলবো আমরা? স্থায়ী অঞ্চলে সব থেকে বেশি জায়গা দখল করে। বৃদ্ধির জন্য দায়ী কোন অঞ্চল? বৃদ্ধির জন্য দায়ী বর্ধিষ্ণু অঞ্চল, কারণ বর্ধিষ্ণু অঞ্চল বা জোন অফ ইলাবোরেশনে কিন্তু কোষগুলি আকারে বাড়ছে ওই স্থানে, বোঝা গেল? এতটুকু বোঝা গেল। স্থানিক মূলের অঙ্গ সংস্থান, এর বাইরে কিছু পড়তে হবে না, এটুকু বোঝা গেল। এইবার আমরা চলে যাব অস্থানিক মূলের দিকে। অস্থানিক মূলের কিছু রূপান্তর দেখব এবং কাজ দেখব, তাই তো? তো আজকে আমরা মূলের পার্টটাই রাখি, তাই তো? ছোট ছোট ভিডিও দিব, তো আজকে মূলের পার্টটাই বলবো আমরা। আচ্ছা, অস্থানিক মূলটা শেষ করি, তারপরে ক্লাসটা আজকে শেষ করব। অস্থানিক মূল, বুঝা গেল? অস্থানিক মূল, অস্থানিক মূল অনেক প্রকার হতে পারে। এ নাম্বার দিয়ে গুচ্ছ মূল, গুচ্ছ মূল, তাই তো? আচ্ছা, গুচ্ছ মূল কোথায় কোথায় দেখা যাবে সেই উদাহরণ আমরা লিখবো। আচ্ছা, অস্থানিক মূল পত্রজ মূল হতে পারে, একটু আগে বললাম পাথরকুচি পাতা, পত্রজ মূল হতে পারে, তাই তো? এবং কাণ্ডজ মূল হতে পারে, কাণ্ড থেকে মূল সৃষ্টি হতে পারে, তাহলে সেটাও কিন্তু অস্থানিক মূল, বোঝা গেল? ভ্রূণ মূল বাদে যদি কাণ্ড, পাতা, তাই তো, অন্যান্য অংশ থেকে মূল সৃষ্টি হয়, তাহলে সেটা অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুট, অ্যাডভেন্টিসিয়াস রুট, বোঝা গেল? এইবার গুচ্ছ মূলের কি উদাহরণ দেখবো? গুচ্ছ মূলে দেখবা ধান, কোনদিন ধান গাছকে মাটির থেকে একটু উপরে তুলবে, দেখবে মূলটা এরকম গুচ্ছ আকারে থাকবে, তাই তো? এরকম
এই মূলটা কিন্তু গুচ্ছমূল, মূলটা গুচ্ছমূল। আচ্ছা, ধান হবে, গম হবে, ভুট্টা হবে, ধান, গম, ভুট্টা, আখ, এরা কি মূল হবে? অস্থানিক মূল। বুঝলেন? আচ্ছা, পত্রজ মূল কি হবে? পাথরকুচি, পাথরকুচি, সেটা কি নেবে? মনে করো গুচ্ছমূল এরকম গুচ্ছাকারে থাকবে, গুচ্ছাকারে সৃষ্টি হবে, আমরা মাটির নিচে গুচ্ছাকারে সৃষ্টি হবে, এই পাটটা আছে গুচ্ছমূল। পত্রজ মূলে মনে করো পাতা আছে, তাই তো, পাতার কিনারায় কিনারায় মূল সৃষ্টি হবে। এই পার্টটাকে আমরা কি বলবো? পত্রজ মূল। তাই তো, একটা পাতাকে যদি মাটিতে ফেলে দাও তাহলে সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হবে। পাথরকুচি, বিগুনিয়া, এই সমস্ত উদ্ভিদের পত্রজ মূল দেখা যায়। কাণ্ড থেকে মূল সৃষ্টি হবে, কেয়া, বট এবং পান, এদের কাণ্ড থেকে কিন্তু মূল সৃষ্টি হতে পারে। বোঝা গেল? এইবার মূলের কাজ। মূলের কাজ কি হতে পারে? এতক্ষণ মূল পড়ালাম। মূলের কাজ, মূল মাটির নিচে যায়, আমরা এখনই পড়লাম অভিকর্ষ, অনুকূলবর্তী এবং জলের অনুকূলবর্তী। গাছের প্রয়োজনীয় যে জল আমরা জানি, তাই তো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের যে জল প্রয়োজন, সেই জলটা কিন্তু মাটির নিচ থেকেই মূল দিয়ে নিতে হয়, তাই তো। এবং সে সঙ্গে সঙ্গে যে খনিজ পুষ্টি, খনিজ মৌলগুলা, তাই তো, ম্যাগনেসিয়াম হয়ে যাক, আয়রন হয়ে যাক, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত পুষ্টি মৌলগুলো কিন্তু এই মূলের জল সঞ্চয়ের মাধ্যমে গাছের মধ্যে সঞ্চারিত হয়। হয়ে গেল? আচ্ছা, তো মূলের কাজ আমরা ওগুলোই লিখবো। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটা চার্ট দেখবো, যে চার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝছি না? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা একটা চার্ট দেখবো। এখানে যারা পড়ে তারা জানে যে এমপি স্টার চার্ট, একটা চার্টই পুরো রূপান্তর দেখিয়ে দেবো, তাই তো। মূলের রূপান্তর, চারটা কিসের? মূলের রূপান্তর, তাই তো। মূল অনেক সময় রূপান্তরিত হয়, তাই তো, বিভিন্ন কাজে। এইবার মূলের রূপান্তরের মধ্যে স্থানিক মূলের রূপান্তর হতে পারে, স্থানিক মূলের রূপান্তর, আবার অস্থানিক মূল কিন্তু রূপান্তরিত হতে পারে, অস্থানিক মূলের রূপান্তর, মূলের রূপান্তর, স্থানিক মূলের রূপান্তর। এগুলো বুঝে পড়তে হবে, মুখস্থ করলে হবে না, তোতাবাকি বা হবে না। প্রথমে স্থানিক মূলের রূপান্তরের মধ্যে মনে করি খাদ্য সঞ্চয়ের জন্য, খাদ্য সঞ্চিত করার জন্য রূপান্তর হয়েছে মনে করো। তো এর উদাহরণ কি কি হতে পারে? গাজর, গাজর কিন্তু মূল, তাই তো, খাদ্য সঞ্চয়ের জন্য সেই স্থানিক মূলের রূপান্তর মূল। মূলো, গাজর, মূলো, শালগম, গাজর, মূলো, শালগম। বুঝা গেল? এটা এনসিইআরটি লেখা আছে, দেখবে ক্যারট, রেডিশ, টার্নিপ। এবার আর্বুদযুক্ত মূল, স্থানিক মূলের আর একটা পার্ট হতে পারে, আমরা আর্বুদযুক্ত মূল এটা পড়েছি। আর্বুদযুক্ত মূল কোথায় হবে? সিম্বি গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে, সিম্বি গোত্রীয় বা ডাল জাতীয় সিম্বি গোত্রীয় উদ্ভিদের দেখা যাবে। যেমন সিম্বি গোত্রীয় উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যাবে। কেন দেখা যাবে? নাইট্রোজেন ফিক্স করার জন্য, তাই তো, নাইট্রোজেনকে আবদ্ধ করার জন্য, আবদ্ধ করার জন্য। আচ্ছা, এবং শ্বসনের জন্য কিছু মূল,
দেখা যাবে শ্বসনের জন্য। শ্বসনের জন্য শ্বসনের জন্য কিছু মূল রূপান্তরিত হবে, তাই তো, যাদেরকে আমরা নিউম্যাটোফোর্স বলি। নিউম্যাটোফোর্স, এনসিইআরটি এদেরকে নিউম্যাটোফোর্স বলে। যেমন সুন্দরী গাছের আমরা পড়ছি শ্বাসমূল, তাই তো, শ্বাসমূল। শ্বাসমূল পড়েছি না আমরা? শ্বাসমূল কি হয়, যে মূলগুলো মাটির উপরে উঠে আসে, মাটির উপরে উঠে আসে, তাই তো, মাটির উপরে উপরে উঠে আসে, তাই তো, বোঝা গেল? যেটাকে আমরা রাইজোফোর বলি, রাইজোফোর, রাইজোফোর বলা হয়, নিউম্যাটোফোর বা রাইজোফোর, যা শ্বাসমূল। তো আমরা এর মধ্যে অনেক কিছুই জানি। এইবার অস্থানিক মূলের মধ্যে রূপান্তরটা আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্টে অস্থানিক মূলও কিন্তু খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়, খাদ্য সঞ্চয়। এবার বলবে খাদ্য সঞ্চয়ের জন্য কি রূপান্তর হয়? রাঙা আলু, দেখেছো রাঙা আলু, রাঙা আলু কিন্তু অস্থানিক, রাঙা আলু। শুধু আলু কিন্তু কাটব, তাই তো, রাঙা আলু কি হবে তোমার? মূল। আচ্ছা, রাঙা আলু হতে পারে, তার সাথে সাথে শতমূলী, শতমূলী দেখবে, শতমূলী, অ্যাসপ্যারাগাস, অ্যাসপ্যারাগাস, গুগলে সার্চ করো শতমূলী, তুমি মূলটা দেখলেই বুঝতে পারবে সেটা কিন্তু অস্থানিক মূল, বুঝা গেল? এইবার যান্ত্রিক কাজের জন্য কিছু অস্থানিক মূল, যান্ত্রিক কাজের জন্য রূপান্তর হবে। একটু আগে অস্থানিক মূলে আমরা বট পড়ছিলাম, কেয়া, বট, তাই তো, পান। তো সেখানে স্তম্ভমূল দেখা যায়, স্তম্ভমূল দেখা যায় বট গাছে, স্তম্ভমূল, স্তম্ভমূল কোথায় দেখা যাবে? বট গাছে, বট গাছে দেখা যায় স্তম্ভমূল, বোঝা গেল? যাকে স্টিল্ট রুট বলে, স্টিল্ট রুট, স্টিল্ট রুট বা স্তম্ভমূল বট গাছে দেখা যায়, বোঝা গেল? আচ্ছা, তো না, স্তম্ভমূলকে প্রপ রুট বলবো আমরা, প্রপ রুট। ঠেসমূল, ঠেসমূলকে আমরা স্টিল্ট রুট বলবো, স্টিল্ট রুট। ঠেসমূল কোথায় দেখা যাবে? সুন্দরী গাছে আমরা জানি কি শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূলকে আজকে দেখার জন্য ঠেসমূল দেখা যায়। তো সুন্দরী গাছে দেখা যাবে ঠেসমূল, তাই তো, ঠেসমূল কিন্তু অস্থানিক। এখানে শ্বাসমূল স্থানিক মূলে রূপান্তর, ঠেসমূল অস্থানিক মূলে রূপান্তর, তাই তো। আচ্ছা, চোষক মূল বা পরাশ্রয় মূল বা হস্টোরিয়া, তাই তো, পরাশ্রয় মূল, পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল স্বর্ণলতা বা কাসকুটা, স্বর্ণলতা, কাসকুটা, তাই তো, এই কাসকুটাতে অস্থানিক মূল রূপান্তরিত হয়ে পরাশ্রয়ী মূল তৈরি করছে, তাই তো, যাকে হস্টোরিয়া বলে, হস্টোরিয়া বলে। প্রশ্ন আসতে পারে, হাই লেভেলের প্রশ্ন, হস্টোরিয়া কোথায় দেখা যায়? স্বর্ণলতাতে। এছাড়া পরজীবী মূল হতে পারে অর্কিড এবং রাস্তা, কত ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা তুমি মনে রাখবে, প্রত্যেকটা রূপান্তরে এরকম কিন্তু চার্ট আমার কাছে রয়েছে এবং নোটসটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোরা দেখে নিস। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা দেখে নাও, আমরা এভাবেই আগাবো। এবার মূল সাধারণত কি করে? জল শোষণে অগ্রণী ভূমিকা পালন করে, তবে কোন উদ্ভিদের মূল জল শোষণ করে না? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারেস্টিং। মূল সাধারণত কি করে? জল শোষণ করে। স্যার তুমি তো একটু আগে বললাম, হ্যাঁ বললাম, মূল সাধারণত জল শোষণে সাহায্য করে। পয়েন্টটি সাধারণত, মূল সাধারণত জল শোষণে সাহায্য করে, তবে কোন উদ্ভিদের মূল জল
শোষণে জল শোষণ তেমন ভাবে করে না, মানে এমন ভাবে জলের প্রয়োজনই নেই এরকম। তাহলে কোন গাছের মূল বলতো? মূল সাধারণত জল শোষণে সাহায্য করে, তবে কোন উদ্ভিদের মূল জল শোষণে সাহায্য করে না? কি ব্যাপার, একটু ভাবার সময় দিই, বলি উত্তরটা শুনলে অবাক হবে। কচুরি পানা, কত জলেই থাকে। কচুরি পানা, কচুরি পানা কারণ জলেই থাকে। তাহলে ওর রুট সিস্টেমটা তেমন ভাবে ডেভেলপ হয়নি, তাই তো? তেমন ভাবে ডেভেলপের প্রয়োজন নেই কচুরি পানা, জলেই থাকে, তাই তো? রুট সিস্টেম যারা তোমার ল্যান্ডে দেখা যাবে, যাদেরকে ভূমির উপরে দেখা যাবে, তাদের কিন্তু সেই সমস্ত গাছকে ভূমিতে দেখা যাবে, জলে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মূল ভালোভাবে সংগঠিত হবে। বিভিন্ন অঞ্চলগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো সংগঠিত হবে। এর আগেও আমি কিন্তু দেখালাম যে রুট ক্যাপ সেই রিজনটা অনুপস্থিত ছিল কোথায়? অনুপস্থিত ছিল কচুরি পানা, টোটা পানা, লেমনা, কারণ জলীয় উদ্ভিদ, তাই তো? ওদের সেই রুট ক্যাপটা প্রয়োজন হয় না। কেন? ওদের মাটির ভিতরে তো প্রবেশ করবে না, কারণ ওদের জলের বাস, সেখানে ওদের রুট পকেট থাকবে। বোঝা গেল? তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে এই মূল বিষয়ে যে পুরো কনসেপ্ট সেটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে এবং জীববিদ্যার ভীতি সেটাও দূর করেছে। তো আমাদের ক্লাসগুলো এভাবেই চলে। যদি আমাদের সাথে জয়েন হতে চাও তাহলে যোগাযোগ করবে, তাই তো? তো এটা লিখে নিয়েছো মুছি? আচ্ছা, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর আমাদের যে অফলাইন ব্যাচ আছে, অফলাইন ব্যাচ ফর ক্লাস 11 টার্গেট 2.0 ব্যাচ কি কি থাকছে? স্মার্ট নোটস, স্মার্ট নোটস, গাদা গাদা পড়া না, তোতা পাখি না, স্মার্ট নোটস, যার দ্বারা কনসেপ্ট ক্লিয়ার হবে। তার সঙ্গে থাকছে প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল মাইক্রোস্কোপের দ্বারা, মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা প্র্যাকটিক্যাল গুলো, সমস্ত প্র্যাকটিক্যাল গুলো দেখবো। আর কি থাকবে? ডাউট সাপোর্ট থাকবে, ডাউট সাপোর্ট থাকবে। তার সঙ্গে এনসিইআরটি, এনসিইআরটিটা পুরোটা পড়িয়ে দেবো, বোঝা গেল? তার সাথে কি থাকবে? পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস থাকবে। বিভিন্ন নিট সিইউটি পরীক্ষার যে পিওয়াইকিউ সেগুলো কিন্তু এর মধ্যেই থাকবে। আর এটুকু বলতে পারি, স্মার্ট নোটস এর এখান থেকে 100% কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এবং বিগত বছরগুলো তো দেখা গেছে, আগামী বছরগুলো তো দেখা যাবে, তাই তো? একটু দায়িত্ব নিয়ে বলতে পারি স্মার্ট নোটস। আচ্ছা, তো আমাদের এই ব্যাচের কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত। আর আমাদের সাথে জোড়ার জন্য আমাদের ফোন নাম্বার 9547989585, এখানে যোগাযোগ করে নিও এবং যত তাড়াতাড়ি যুক্ত হবে তত কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, বুঝা গেল? তো এই আমাদের অফলাইন ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস, তাই তো? খুব সহজেই অ্যাক্সেসিবল, স্মার্ট নোটস, প্র্যাকটিক্যাল, ডাউট সাপোর্ট, এনসিইআরটি, পিওআই, তাই তো? এবং সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিস, বুঝা গেল? বাকি তুলনায় আশা করি এই ব্যাচটা কিন্তু বিগত বছরেও ভালো রেজাল্ট এনেছে এবং ভবিষ্যতেও আনবে। তো দেরি নয়, জয়েন করে নাও আমাদের ব্যাচে এবং আমাদের
যে আরো ফিচার্স গুলো আছে সেগুলো আনলক করে নাও। তো আজকের জন্য এখানেই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।